আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। আমরা পড়তেছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে। অলরেডি আমরা বেশ কিছু বিষয় জেনে গেছি, হিট ইঞ্জিন, হিট পাম্প, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, ক্লসেস স্টেটমেন্ট, আর অনেক কিছু জেনে গেছি মোটামুটি। পারপেচুয়াল মোশন মেশিন এগুলো সম্পর্কে জেনে গেছি। তো এখন জানবো হচ্ছে আমরা রিভার্সিবল প্রসেস এবং ইররিভার্সিবল প্রসেস সম্পর্কে। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট থেকে জানলাম যে কি জানলাম যে এমন কোনো আমরা ডিভাইস বা ইঞ্জিন বানাইতে পারবো না যেটা কিনা 100% এফিসিয়েন্সিতে রান করতে পারে। এটা সম্ভবই না। যদি আমি সমস্ত লস মানে ফ্রিকশনাল লস মানে এবং আইডিয়াল লিকুইড, আইডিয়াল কেস চিন্তা করি, সেক্ষেত্রেও সম্ভব না 100% ওয়ার্কে কনভার্ট করা, মানে একটা হিটকে 100% ওয়ার্কে কনভার্ট করা, মানে 100% এফিসিয়েন্সি দেওয়া বা এর কাছাকাছি যাওয়া সম্ভব না। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে সর্বোচ্চ ম্যাক্সিমাম কোন ডিভাইসটা আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি রান করবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো এটা বোঝার জন্য আমাদেরকে রিভার্সিবল প্রসেস এবং ইররিভার্সিবল প্রসেস, রিভার্সিবিলিটি এবং ইররিভার্সিবিলিটি সম্পর্কে জানতে হবে আমাদেরকে। তো আমরা যে একটা বিষয় হয়তো জানি, প্রথম দিনই বলছিলাম যে ন্যাচারাল প্রসেস অলওয়েজ টেক প্লেস ইন ওয়ান ডিরেকশন, অল ন্যাচারাল প্রসেসেস। যে আমি যদি খেয়াল করি যে পানি উপর থেকে নিচে পড়ে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট 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 ট্রান্সফার হয়, দেন হচ্ছে কি আমার এরকম যদি খেয়াল করি, অনেক কিছু আমরা দেখছি, অনেকগুলো বেশ কিছু উদাহরণ দেখছি যে ন্যাচারাল প্রসেসেস অলওয়েজ টেক প্লেস ইন ওয়ান ডিরেকশন, নট ইন বোথ ডিরেকশন। তো এটা এই জিনিসটা এটা হচ্ছে আমার কি, যে একদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার কি ইররিভার্সিবিলিটি একটা ব্যাপার, যে ইররিভার্সিবল মানে উল্টা দিকে আসতেছে না। হ্যাঁ, তো এখন আমরা বোঝার চেষ্টা করি যে আমার এই রিভার্সিবল প্রসেস বলতে আসলে কি হয়েছে। রিভার্সিবল প্রসেস, তো রিভার্সিবল প্রসেস হচ্ছে বিষয়টা এমন না যে আমার একটা জিনিস ধরাম এখান থেকে এই স্টেট থেকে এই স্টেটে গেল, মানে সে এখান থেকে এখানে গেল। এখন আবার যদি এখান থেকে এখানে, এটা যদি সিস্টেম চিন্তা করি, তাহলে সিস্টেমে যাচ্ছে না, সিস্টেম একটা অবস্থা মানে স্টেট বলতে পারি। এই স্টেটটা এখান থেকে এখানে আসলে এরকম। তো এরকম হলো, সে কী করলো, আবার আগের স্টেটে ব্যাক করলো। সবচেয়ে ভালো হয় এভাবে দেখেন যে এখান থেকে সে এখানে গেল, এটা স্টেট ছিল, এখানে আসলো, আবার কী করলো, সে এখান থেকে আবার এখানে ব্যাক করলো। একই পাথ ফলো করতে পারে না অন্য পাথ ফলো করতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো আমরা সাধারণত মনে করি যেটা কি, যে যেখানে গেছে আবার যদি সেই একই জায়গায় ফিরে এসে কি রিভার্সিবল মনে করি, কিন্তু বিষয়টা এমন না। থার্মোডাইনামিক্সে রিভার্সিবল বলতে আমরা আরও অনেক কিছু বুঝি। তো আমরা থার্মোডাইনামিক্স পড়ার প্রথম দিকে কিন্তু সিস্টেম সারাউন্ডিং সম্পর্কে ধারণা রাখছিলাম, তাই না? তো আমরা থার্মোডাইনামিক্সে রিভার্সিবল প্রসেস বলে ওই প্রসেসকে যেটার বোথ সিস্টেম এবং সারাউন্ডিং কাম ব্যাক দ্য ইনিশিয়াল স্টেট। মানে হচ্ছে ব্যাপারটা এমন যে আমার এই যে এখানে শুধুমাত্র যে সিস্টেমের স্টেট এখান থেকে এখানে গেল আবার এখানে চলে আসলো, ব্যাপারটা যদি এরকম হয়, এরকম হলে হবে না। বোথ সারাউন্ডিং অ্যান্ড আমার সিস্টেম দুজনকেই ফিরে আসতে হবে আগের জায়গায়। মানে হচ্ছে এখানে নেট কোনো ওয়ার্ক ডান, নেট কোনো হিট ট্রান্সফার কিছু থাকতে পারবে না। যদি ইফেক্ট থাকে তাহলে কি অবশ্যই সারাউন্ডিং অথবা সিস্টেম পার্মানেন্ট চেঞ্জ কিন্তু হবে তাদের একটা। এটা আর একটু বোঝার চেষ্টা করি আমরা, যত বুঝবো তত ভালো লাগবে এই জিনিসটা, রিভার্সিবল ইররিভার্সিবল। তো এখানে অনেক অনেক সমস্যার সমাধান আমরা যদি এই রিভার্সিবল ইররিভার্সিবল এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভালো করে বুঝতে পারি। আবার বলি যে রিভার্সিবল ইররিভার্সিবল সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বুঝতে পারি, এবং এই থার্মোডাইনামিক্সের সেকেন্ড লর যে মূল মেসেজটা, এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমাদের কিন্তু ডেইলি লাইফে অনেক ফিলোসফিক্যাল প্রবলেম বলি, আমাদের লাইফে যে আমাদের দর্শনগত বিভিন্ন রকম সমস্যা, এগুলো কিন্তু সলভ করে দেওয়া যায়। যে আমরা অনেক সময় অনেকে মানে যে যদি আমরা চিন্তা করি রিভলিউশন থিওরি, যে বিবর্তনবাদ, এটার পক্ষে বিপক্ষে অনেক মতবাদ আছে, বাট দুইটা জায়গায় এসে খুব ভালোভাবে হোঁচট খায়। একটা হচ্ছে ম্যাথমেটিক্সের কাছে এসে, আর একটা হচ্ছে আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের কাছে এসে। কেন হোঁচট খায়? ম্যাথমেটিক্স হিসেবে যদি খেয়াল করি, প্রবাবিলিটি যে একটা মানে অ্যামিনো অ্যাসিড বা সামথিং লাইক দ্যাট, সে আস্তে আস্তে বিবর্তন হয়ে যে একটা অন্য একটা মানে সুশৃঙ্খল গঠন আসা, সুশৃঙ্খল হওয়া। যে খেয়াল করি যে অ্যামিবার চাইতে মানুষ কিন্তু বেশি সুশৃঙ্খল, বেশি কি উন্নত। তো এরকম হয়, এটা যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি কিন্তু যদি চিন্তা করি, এটা কিন্তু টেন্স টু জিরো। ঠিক আছে, টেন্স টু জিরো। আরেকটা হচ্ছে এটা যে টাইম লাগবে, এটা দুইটা ব্যাপার। এই টাইমটা সাফিসিয়েন্ট নাই আমাদের, কারণ পৃথিবীর যেটা বয়স, এটা কিন্তু কার্বন দিয়ে মানে কার্বন লাইফ দিয়ে কিন্তু কার্বন C12 দিয়ে কিন্তু এটা বের করে ফেলা যায়। এটা কিন্তু ফসিল টসিল দিয়ে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। সো এই টাইমটা কিন্তু সাফিসিয়েন্ট না, ইনসাফিসিয়েন্ট টাইম আমাদের, সাফিসিয়েন্ট না, এটা বলতে পারি। আর একটা সেকেন্ড ল থার্মোডাইনামিক্স আমরা জানি হচ্ছে কি, ন্যাচারাল প্রসেস নেভার টেক প্লেস অ্যাট র্যান্ডম কিন্তু যায় না, সে এদিক সে চারিদিকে মানে সে একটা নির্দিষ্ট দিকে যাবে এবং রিভার্স হয় না। এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলা মানে তো আমার এই বিষয়টা বোঝার মানে এগুলা বলা দায়িত্ব মানে উদ্দেশ্য না, বাট এই বিষয়টা এরকম যে এখানে এসে
ওই আমার বিবর্তনবাদ বলি, রিভলিউশন থিওরি বলি, এটা কিন্তু খুব মারাত্মক হোঁচট খাই যায়। এখানে কিন্তু ব্যাখ্যা করাটা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে। আমরা জানি হচ্ছে কি, এখানে সেকেন্ড ল থেকে আমরা এন্ট্রপি সম্পর্কে পড়বো, এরপর দেখবো। তো এন্ট্রপি মানে হচ্ছে যে বিশৃঙ্খল, মানে যে কোনো একটা সিস্টেম যদি কোনো একটা প্রসেস হয়, মানে এক স্টেট থেকে আরেক স্টেটে যায়, সেক্ষেত্রে কিন্তু কখনোই সেটা এন্ট্রপি কমার চান্স নাই। এন্ট্রপি কিন্তু একটা তৈরি হতে থাকে, একটা বিশৃঙ্খলতা তৈরি হতে থাকে। সো কোনো একটা সিস্টেম মানে দুনিয়া সবটা বিশৃঙ্খলার দিকে আগায় যাচ্ছে। তো সেখানে অ্যামিবা থেকে মানে একটা অশৃঙ্খল বলতে পারি, অশৃঙ্খল বলতে মানে গ্লো বলতে পারি। আবার একটা বিষয় দেখবো আমরা যে সেকেন্ড ল থেকে, যে আমার এনার্জি কিন্তু যত প্রসেসের মধ্যে যাবে সে হাই গ্রেড থেকে লো গ্রেডে হয়, মানে এনার্জি গ্রেডটা কমে যায় আস্তে আস্তে। যদি আমার এনার্জি কোয়ান্টিটি যদি সমান থাকে, যে কোয়ান্টিটি সেম আছে, বাট তার কোয়ালিটি কিন্তু কমে যায়। তো এটা কিন্তু কখনোই সম্ভব না যে আমার এইভাবে, মানে এক্ষেত্রে কিছু একটা সমস্যা আছে, মানে এত ইজিলিভাবে মানে রিভলিউশন থিওরিটাকে অ্যাকসেপ্ট করা যায় না, আমি সেকেন্ড ল থেকে বুঝি। যাই হোক, এটা আমার একটু মানে বলতে পারি যে ধান বানতে শিবের গীতে চলে গেলাম আমি, আসল কাজে আসি, ধারণায় আসি, শিবের গীত পরে। তো রিভার্সাল প্রসেস তার কি হচ্ছে আমার, যে আমার সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং বোথ যদি আমার ইনিশিয়াল স্টেটে ফিরে আসে, ঠিক আছে। তো এটা সাধারণত ন্যাচারাল প্রসেসে হয় না। ন্যাচারাল প্রসেস কখনোই সে আগের জায়গায় ফিরে আসে না, যে যায় চেঞ্জ পার্মানেন্ট হয়। কিন্তু যদি আমরা আগের জায়গায় ফিরে আসি, আইদার সারাউন্ডিং অর সিস্টেম সাফার এর পার্মানেন্ট চেঞ্জ, এটা আমরা দেখব। কেমন, যদি আমরা খেয়াল করি যে আমরা অনেকে ভাবতে পারি যে হ্যাঁ আমি তো চাইলে তো একটা কিছুকে টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। ধরো এটা বস্তু, এটা আমি ছিল 20 ডিগ্রি, এটা টেম্পারেচার ইনক্রিজ করে করলাম কি, আমি হচ্ছে 100 ডিগ্রি করে দিলাম বা 80 ডিগ্রি করলাম সাপোজ। তো 80 ডিগ্রি সেলসিয়াস করলাম। তো এখন কেউ বলতে পারে যে আমি তো এটাকে আবার ঠান্ডা করে আবার 20 ডিগ্রি করতে পারি, তাদের রিভার্সিবল প্রসেস। উত্তর হচ্ছে না। কেননা আমি যদিও এটাকে সিস্টেম চিন্তা করি, সিস্টেমটাকে 20 ডিগ্রিতে আনতে পারবো, আমার সারাউন্ডিং কিন্তু আগের অবস্থায় আসবে না। এগুলো খেয়াল করি যে আমার 20 ডিগ্রিতে যদি আমি 80 ডিগ্রিতে আনতে চাই, তাহলে অবশ্যই এখানে আমার কী করতে হবে, একটা 80 বড় টেম্পারেচারে একটা কোনো সোর্স রাখতে হবে, ধরে 100। তো 100 ডিগ্রিতে থাকলে এখান থেকে আস্তে আস্তে এখানে যায় 80 ডিগ্রি হবে, মানে এখানে রাখতে হবে আসলে ব্যাপারটা। এই যে 100 ডিগ্রিতে একটা সোর্স বা বডি রাখতে হবে, যেখান থেকে হিট এখানে ট্রান্সফার হতে পারে। তো এখন হইল, এখন যদি আমি খেয়াল করি যে 80কে আমি 20-এ আনবো আবার, তাহলে আমার কি করতে হবে, অবশ্যই কিন্তু এখানে কি 80 কমে, মানে 20-এরও কম, 20-এ আনবো তার মানে 20-এরও কম, ধরি 10 ডিগ্রি একটা কিন্তু বডি রাখতে হবে। তাহলে তখন কিন্তু এটা কি আস্তে আস্তে টেম্পারেচার এখানে আসবে, আইসা কিন্তু একটা সময় হয়তো বা আমার আবার 20-এ ফিরে যেতে পারি, 20 ডিগ্রিতে ফিরে গেল। এখন খেয়াল করি, আমি হিট নিলাম এই সারাউন্ডিং থেকে, সে কিন্তু হিট লস করলো, গেইন করলো কে, অন্য একটা সারাউন্ডিং। এই যে লস করলো এই সারাউন্ডিংটা, এই বডিটা, সে কিন্তু আর হিটটা ফিরে পেল না। তার মানে কি, আমার এই সারাউন্ডিং এটা পার্মানেন্ট চেঞ্জ কিন্তু চলে আসলো। আবার সে যে দিল, তার মধ্যে কিন্তু একটা পার্মানেন্ট চেঞ্জ থেকেই গেল, এটা কিন্তু সে আর মানে রিগেইন হলো না, সে কিন্তু আবার ফেরত পেলো না, ব্যাক পাইলো না। কিন্তু তার মানে যদিও আমার সিস্টেমটা চলে আসছে 20 ডিগ্রি মানে ইনিশিয়াল পজিশনে আসছে, বাট আমার সারাউন্ডিং কিন্তু ইনিশিয়াল পজিশনে আসে নাই। সো এই যে আমি টেম্পারেচার ইনক্রিজ করলাম ডিক্রিজ করলাম, এটা কিন্তু ইরিভার্সিবল প্রসেস, ঠিক আছে। এর আর যেগুলো স্পষ্ট দেখা যায় ইরিভার্সিবল, যেমন ওইগুলো তো আমরা দেখছি আগে, যে আমরা কখনোই একটা কফির মগকে ঠান্ডা মানে রুমে রেখে গরম করতে পারি না, এরকম একটা বিষয় আছে, অনেক ব্যাপার আছে। সো এই হচ্ছে ব্যাপার। তো রিভার্সিবল তাহলে কি, রিভার্সিবল হচ্ছে একটা আসলে আইডিয়ালাইজ ধারণা। এই যেহেতু আমরা দেখতেছি যে সব প্রসেস ইরিভার্সিবল, মোস্ট ন্যাচারাল প্রসেস হচ্ছে ইরিভার্সিবল। ন্যাচারাল স্পন্টেনিয়াসলি কখনোই আগের জায়গায় ফিরে আসে না, মানে স্বতঃস্ফূর্তভাবে সে কখনোই আগের ইনিশিয়াল অবস্থায় ফিরে আসতে চায় না। যদি আনতে চায় তাহলে কি আমার ফোর্স অ্যাপ্লাই করতে হয়, এবং এক্ষেত্রেও একটা কি আমার সারাউন্ডিং পার্মানেন্ট চেঞ্জ সাফার করে, ঠিক আছে। তো রিভার্সাল প্রসেস হচ্ছে আমার একটা আইডিয়ালাইজড ধারণা, আইডিয়ালাইজ, যেটা আসলে আমি ইয়াতে পাবো না, কি বলে এটাকে, নেচারে পাবো না, আইডিয়ালাইজড একটা ধারণা, একটা কনসেপ্ট বলতে পারি বা প্রসেস বলতে পারি। কেন এটা গুরুত্বপূর্ণ রিভার্সাল চিন্তা করা, কারণ হচ্ছে যে আমরা যখন রিভার্সাল চিন্তা করি তখন হচ্ছে আমরা এটাকে ইকুইলিব্রিয়াম অবস্থায় চিন্তা করি। তো ইকুইলিব্রিয়াম অবস্থা চিন্তা করে কোনো কিছুকে আমরা অ্যানালাইসিস করাটা ইজি হয়ে যায় আমাদের জন্য। আবার এটা হচ্ছে আইডিয়ালাইজড ধারণা। সো আমার কি ন্যাচারাল মানে প্রসেসগুলো রিভার্সিবল হচ্ছে না। সো প্রত্যেকটা প্রসেসে একটা আইডিয়ালাইজ থাকে ধারণা। আমি একজন কাউকে হয়তো মানে আদর্শ হিসেবে গ্রহণ করি, বা আমার সবসময় একটা লক্ষ্য থাকা উচিত, আমাদের একটা মানে বড় ধরনের একটা লক্ষ্য থাকা উচিত। সো এটা আমরা আইডিয়াল চিন্তা করি, এরকম আমি হবো, এই আইডিয়াল ছেলেটার মতো হবো, মানে আদর্শ ছেলে হবো আমি। সো যে কোনো প্রসেসে যে একটা আইডিয়াল একটা আমার রূপ থাকা লাগবে, একটা মানে মডেল থাকা লাগবে, এই জন্য কিন্তু আমার
এই জিনিসটা দরকার। তাহলে কি হচ্ছে, আমার ইকুইলিব্রিয়াম অবস্থায় আমার যে কোনো প্রসেসকে ব্যাখ্যা করা বা এটাকে বিশ্লেষণ করা, এক্সপ্লেন করা ইজি। এই জন্য আমি এটাকে আইডিয়ালাইজভাবে রিভার্সাল প্রসেস চিন্তা করতেছি। আবার হচ্ছে আমার একটা যে কোনো আইডিয়াল থাকলে সেটা তুলনা করে আমি আমার নিজের কী অবস্থা, একটা প্রসেসের বা ডিভাইসের কী অবস্থা সেটা আমি তুলনা করতে পারি। সেই জন্য আমার এই দুইটার জন্য আমার কিন্তু এই রিভার্সিবল প্রসেস চিন্তা করতে হয়, যদিও আমার এটা কি এক্সিস্ট করে না। রিভার্সিবল প্রসেস কখনো এটা এক্সিস্ট করা সম্ভব না। কেন সম্ভব না? উত্তর হচ্ছে হোয়াই রিভার্সিবল, মানে ল্যাক অফ ইরিভার্সিবিলিটি ইন নেচার। এটা উত্তর হচ্ছে এই যে আমার দুইটার জন্য কারণ। একটা হচ্ছে আমার দুইটা জিনিসের অভাবের কারণে আমি রিভার্সিবল প্রসেস পাই না, ইরিভার্সিবিলিটি দেখি সবসময় বেশি। একটা হচ্ছে আমার কি, যে আমার ল্যাক অফ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, ল্যাক অফ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, ল্যাক অফ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আরেকটা হচ্ছে আমার যে হচ্ছে আমার ডিসিপিটিভ ইফেক্ট। ডিসিপিটিভ মানে হচ্ছে লস, এক কথা লস ইফেক্ট। অনেক লস আছে একটা প্রসেস হলে, এখানে লস থাকে কিছু, এনার্জি লস, হিট ট্রান্সফার লস, সামথিং লাইক ইডি কারেন্ট লস, আর হিস্টেরেসিস লস, ভিসকোসিটি লস, এরকম অনেক লস থাকে। মানে যেকোনো একটা প্রসেস হবে, এক জায়গা থেকে সিস্টেম আরেক জায়গায় যাবে, সেখানে অবশ্যই কিছু ন্যাচারাল রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে? তো এই জন্য এখন আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম সম্পর্কে কিন্তু আমরা প্রথম দিকে অনেক পড়ে আসছি। এটা আমরা জানি কি, চারটা জিনিস। একটা হচ্ছে কি আমার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আরেকটা হচ্ছে কি আমার থার্মাল বা টেম্পারেচার ইকুইলিব্রিয়াম বলতে পারি, টেম্পারেচার ইকুইলিব্রিয়াম। একটা হচ্ছে কি আমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এইগুলো সব একসাথে থাকে, তাহলে ওইটাকে বলতে হবে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হবে। কিন্তু আমাদের খেয়াল করি, একটা প্রসেস যখন হবে সেখানে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হয়তো থাকতে পারে। টেম্পারেচার যদি চেঞ্জ, সেখানে যদি মানে দেখি ইকুইলিব্রিয়াম মানে কি, সেখানে চেঞ্জ থাকবে না। যদি ডেলটি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আসলে ন্যাচারাল কোনো প্রসেসই ঘটবে না। আবার যদি করি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি, এখানে ফোর্স শূন্য, মানে ডেল পি যদি শূন্য হয়ে যায়, প্রেশার শূন্য হলে কিন্তু প্রসেস রান করা, প্রসেস এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ আমরা কি জানি, যদি খেয়াল করি যে আমার এটা একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট চিন্তা করি, তো এখানে যদি প্রেশারে আমি চেঞ্জ হই তখনই কিন্তু এই পিস্টনটাকে এখানে আসবে, এদের কিন্তু আসবে না। মানে এখানে প্রেশারটা চেঞ্জ থাকতে হচ্ছে, তার মানে কি আমি কি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম পাচ্ছি না। এই জন্য কিন্তু রিভার্সিবল ইরিভার্সিবলগুলো হচ্ছে, মানে আমাকে ইকুইলিব্রিয়াম না পেয়ে কাজ করতে হচ্ছে, মানে ইকুইলিব্রিয়াম ছাড়া কাজ করতে হচ্ছে। টেম্পারেচার তো হলে আমার কোনো হিট ট্রান্সফারই হবে না, কোনো প্রসেসিংয়ের। যদি টেম্পারেচার ইকুইলিব্রিয়াম হয়ে যায় সেক্ষেত্রে ন্যাচারালি কোনো প্রসেসিং ঘটবে না। কেমিক্যালি এটা একটু অত ইয়ে হয়। আমরা চিন্তা করি ডিফিউসিভিটি চিন্তা করতে পারি, যে আমরা জানি যে কি ম্যাটার অলওয়েজ ডিফিউজ ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, ঠিক আছে? যেখানে আমার ঘনত্ব বেশি সেখান থেকে ঘনত্ব কমের দিকে যায়। আবার কেমিক্যাল যদি আমার রিয়াকশন চিন্তা করি তাহলে কি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল দিকে যায় সে, ঠিক আছে? তো এরকম ব্যাপার স্যাপার থাকে। তো এইগুলো আমি কখনো অ্যাটেন্ড করতে পারি না। আবার লস তো থাকে, ডিসিবল লস চিন্তা করি, আমার ফিকশন যদি এখানে চিন্তা করি, এটা যদি দ্রুত এরকম করে তাহলে অবশ্যই এখানে প্রচুর ফিকশন থাকবে। কিন্তু ডিসিপি যদি খেয়াল করি, এখানে আসছি আমরা ডিসিপিটিভ লস চিন্তা করতেছি, তো ফ্রিকশন লস। তারপরে কি আমি যদি এখানে মোটর চিন্তা করি, সেখানে ইডি কারেন্ট লস আছে, মানে ফ্রিকশন। তারপর হচ্ছে কি আমার ভিসকোসিটি, তারপর হচ্ছে কি আমার ইডি কারেন্ট লস। এরকম অনেক প্রচুর লস ছাড়া ন্যাচারালি কোনো প্রসেস হয় না, ঠিক আছে? আমার প্রচুর লস থাকে। তো এই জন্য কিন্তু আমি কখনোই রিভার্সাল প্রসেস পাই না। মানে আমি রিভার্সাল প্রসেস মানে কি, আমি যতটুকু খরচ করে এখানে আসছি ঠিক ততটুকু খরচ করে আমার আবার এখানে আসতে হবে। এটা যদি আমি ও ড্যাশ চিন্তা করি তাহলে রিভার্সিবল হবে। তো আমি খরচ করলাম, এখানে আসলাম, এখানে কিন্তু খরচ হয়েছে, আবার যখন এখানে আসবো তবুও খরচ হচ্ছে। এবং এটা দুটি পজিটিভ খরচ, নেগেটিভ না। যে আমি যদি এখানে যাই এরকম হচ্ছে, মানে এখানে আবার কি হচ্ছে, হিট লসে যাওয়ার সময়, আবার আসার সময় হিট লস হচ্ছে, যাওয়ার সময় এনার্জি লস হচ্ছে, আসার সময় এনার্জি লস হচ্ছে। মানে এটা আমি কখনোই আমার আগে স্টেটে আসতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এখানে কিছু না কিছু লস থেকেই যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু আমার রিভার্সিবল প্রসেস আমরা ন্যাচারালি দেখি না। হ্যাঁ, হতে পারে। কীভাবে হতে পারে, আমরা এখন কিছু উদাহরণ দেখব যেটা রিভার্সিবল বলতে পারি, আমরা সত্যিকার অর্থেই বলতে পারি এবং নেচারে এক্সিস্ট করে। এটা মজার ব্যাপার। হ্যাঁ, ভালো বুঝে পড়লে আসলেই মজা লাগে। তো প্রথম উদাহরণটা হচ্ছে এই রিভার্সিবলের। খেয়াল করি যে আমার একটা পেন্ডুলাম চিন্তা করি আমরা, ধরে এখানে আমার ফিকশন লস বলতে কিছু নাই, পেন্ডুলাম এরকম ঘুরতেছে, টাউ করে ঘুরতেছে। সো এখানে আমার ফ্রিকশন লেস হয়, এটা হলে ইনভারনমেন্টটা যদি ফ্রিকশন লেস হয় তাহলে কি হবে, এখানে আমার কিন্তু যে এখানে যে এনার্জি, এখানে এনার্জি,
সমান, আমরা জানি হচ্ছে কি এনার্জি কনজারভেশন থাকে। তো আমার এখানে প্রসেস হচ্ছে, আবার এনার্জিও কনজার্ভ থাকতেছে। তার মানে কি আমার এখানে মোটামুটি বলতে পারি আমরা এটাকে আমার রিভার্সিবল প্রসেস। আবার হতে পারে কি কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসগুলো, যেটা আমরা কিন্তু ওই যে পিভি ওয়ার্ক মনে আছে, পিডিবি ওয়ার্ক পড়ছিলাম, যে পিডিবি ওয়ার্কের কিন্তু আমার এই পিডিবি ওয়ার্ক যেখানে হয় সেটা কিন্তু আমার রিভার্সিবল হয়। কেন হয়? যে পিডিবি আমরা যদি খেয়াল করে একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট চিন্তা করি, পিডিবি ওয়ার্কে কিন্তু আমরা কি করি, খুবই খুবই এই যে ডেল পি এটা টেন্স টু জিরো ধরি আমরা, মানে খুবই অল্প পরিমাণ চেঞ্জ চিন্তা করি আমরা, এটাই প্রসেস চিন্তা করি এখান থেকে আসতে, মানে খুবই স্লো চিন্তা করি আমরা। তো যখন আমরা কোনো এরকম স্লো চিন্তা করি তখন কিন্তু এই প্রসেসটা কিন্তু যখন স্লো হয় তখন ডিসিপিটিভ আর থাকে না, ফ্রিকশন থাকে না, মানে যত ডিসিপিটি লস আছে সেগুলো থাকে না। তো সেই ক্ষেত্রে এই ধরনের মানে কোয়াজি ইকুইলিব্রিয়াম যেগুলো আমাদের কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস যেগুলো, তো এই প্রসেসগুলো কিন্তু আমার রিভার্সিবল হয়। ঠিক আছে, আরও হয়, আরও আছে কিছু, আমরা একটা একটা করে সব দেখবো যে কী কী রিভার্সিবল প্রসেস হতে পারে এবং কী ইরিভার্সিবিলিটি থাকতে পারে এর মধ্যে। রিভার্সিবল প্রসেসের আরেকটা উদাহরণ হতে পারে হচ্ছে আমার হিটিং অ্যান্ড কুলিং। হিটিং কুলিং মানে একই একটা জিনিসকে হিট করে আবার কুলিং করা। যদিও স্বাভাবিকভাবে আমার হিটিং অ্যান্ড কুলিং হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, আমরা দেখছি যে আমরা কোনো একটা বস্তুকে সার্টেন টেম্পারেচার ইনক্রিজ করে দিলে আবার সেটাকে আগের টেম্পারেচারে ফিরে আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু যদিও সিস্টেম ইনিশিয়াল অবস্থায় ফিরে আসে, বাট সারাউন্ডিং কিন্তু পার্মানেন্ট একটা চেঞ্জ সাফার করে। ঠিক আছে, সো এটা কিন্তু ইরিভার্সিবল। কিন্তু আমরা এমন একটা প্রসেস দেখবো যেখানে আমরা এই হিটিং কুলিংও রিভার্সিবল হতে পারে একটা বিশেষ মানে ব্যবস্থায়। সেটা কেমন? যদি আমরা খেয়াল করি যে আগের উদাহরণে চিন্তা করি যে একটা বস্তু আছে যেটা হচ্ছে আমার 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা আমরা ইনক্রিজ করে ধরি হচ্ছে 80 ডিগ্রিতে করবো। আগের উদাহরণটা খেয়াল করি আমরা। সো ধরলাম এখানে আমরা কী করলাম, এটা করার জন্য একটা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বস্তু রাখলাম আমরা। তো আমরা যদি খেয়াল করি সময়ের সাথে এটা চেঞ্জটা কেমন হবে, আমার সময়ের সাথে চেঞ্জ মানে মানে টেম্পারেচার চেঞ্জটা কেমন খেয়াল করি। তো আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে সোর্স মানে 100 ডিগ্রি, এটা তো কনস্ট্যান্ট থাকতেছে আমার, এটা আমরা যদি হচ্ছে সোর্স একটা, তো এখানে আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বিডি এটা মানে অবজেক্টের আমরা এই যে সিস্টেম এটার যদি আমরা টেম্পারেচার ইনক্রিজটা খেয়াল করি তাহলে কেমন হবে। ধরি ইনিশিয়ালি ছিল আমার 20 ডিগ্রি, এটা কিন্তু আস্তে 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 ইনক্রিজ করবে করে একটা সময় কিন্তু আমার এরকম মানে আমার চেঞ্জ মানে এখানে যে পার্থক্যটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো পার্থক্য যদি কমে যায় আমার ডেলটি বলতে পারি এটাকে আমরা, যদি কমে যায় সেক্ষেত্রে আমরা কি জানি এক্ষেত্রে কিন্তু অনেকটা আমার ইকুইলিব্রিয়ামের কাছাকাছি চলে আসবে জিনিসটা। মানে আমরা একটু খেয়াল করছি যে আমার কিন্তু ইরিভার্সিবিলিটি কেন ঘটে, ইরিভার্সিবিলিটি ঘটে হচ্ছে এই যে আমার এখানে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনের অভাব থাকে। তো যখন আমার টেম্পারেচার এখানে চেঞ্জটা খুবই আস্তে আস্তে কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আমার একটা ইকুইলিব্রিয়ামের কাছাকাছি যাচ্ছে জিনিসটা, যেটাকে আমরা কোয়াজি ইকুইলিব্রিয়াম বলবো। ঠিক আছে, যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এইবার প্রসেসটাকে কিন্তু রিভার্সিবল প্রসেসের দিকে একটা আমার কিন্তু মানে যাবে আস্তে আস্তে। তো আমরা যদি এখানে সরাসরি 100 ডিগ্রি টেম্পারেচার চিন্তা না করি, আমরা করি কি যে 20 ডিগ্রি, তো আমাকে প্রথম খুবই স্লোলি আমি যদি বাড়ানোর চেষ্টা করি। একটা বিষয় আমি সবসময় খেয়াল রাখবো যে কোনো স্লো মানে ইনফিনিটলি স্লো মানে ইনফিনিটেসিমাল স্লো প্রসেস এটা হচ্ছে আমার রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, তো যদি আমরা খেয়াল করি এখানে আমরা একটা 20.001 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা জিনিস রাখলাম, মানে খুবই লো টেম্পারেচার ডিফারেন্সের মধ্যে। যেহেতু এখানে টেম্পারেচার ডিফারেন্স একটু হলেও আছে সো এখান থেকে হিট ট্রান্সফার এখানে হবে। তো ধরি এটা এখন টেম্পারেচার এটা হয়ে গেল কি 20.0001 হলো, একটু বাড়লো, এটা টেম্পারেচার সমান হলো। তো এখন করলাম কি আমি এরপর আমার কিন্তু উদ্দেশ্য 80 ডিগ্রি করা, এরপরে পরের ধাপে করলাম কি আমি এখন কি হয়েছে 20.001 ডিগ্রি আছে, এখন করলাম কি আমি আরেকটা বস্তু রাখলাম যেটা টেম্পারেচার হচ্ছে আমার 20.002 ডিগ্রি সেলসিয়াস। সো এটার কি হবে, এখানে টেম্পারেচার ইনক্রিজ করবে করে এটা কিন্তু হয়ে যাবে একসময় কি 20.0002। তো এরকম যদি আমি খুবই ছোট ছোট ধাপে ধাপে এখন করলাম কি 003 সরি 20 এটা 0.3 রাখলাম। সো এরকম যদি আমি খুবই স্লোলি আস্তে আস্তে খুবই ভেরি স্মল মানে ইনফিনিটেসিমাল ভাবে আস্তে আস্তে আগাইতে চেষ্টা করি, তো এক সময় কী করবো এরকম অনেকগুলো প্রসেস থাকে মাঝখানে, সেই সময় দেখা যায় এরকম হবে 79 পয়েন্ট ধরি কি 001 ধরি বা সামথিং লাইক দ্যাট। তো এখানে কী দিয়েছে আমি দিয়েছি হচ্ছে একটা দিয়েছি হচ্ছে কি 79.002 দিচ্ছি, একটু বেশি দিচ্ছি। সো এরপরে কি হচ্ছে আমার এরপরে স্টেপে হচ্ছে আমরা ধরি 79 ছিল না এটা
79.002 ধরলাম। তো এইভাবে করে আমরা 80-র দিকে আগাচ্ছি আস্তে আস্তে ধরি, এটা 79.003, একটু বেশি দিলাম। তো এইভাবে যদি আমি আস্তে আস্তে ভেরি স্মল দিয়ে যদি আস্তে আস্তে আগাই, সেক্ষেত্রে আমার কিন্তু এই প্রসেসটা হবে কিন্তু আমার রিভার্সিবল প্রসেস। যদি আমার এটা কিন্তু হিটিং, সেভাবে আমি কুলিং করি আস্তে আস্তে করে মানে ভেরি স্মল টেম্পারেচার ডিফারেন্স দিয়ে এটাকে কুলিং করি স্টেপ বাই স্টেপ, একবারে সরাসরি একবারে 100 ডিগ্রি। আমার এখানে কী করছে, একবার অনলি একটা আমি সোর্স দিচ্ছি 100 ডিগ্রি, এটাতে একবার ডিরেক্টলি কুলিং মানে হিটিং হয়ে গেছে। আবার কুলিং করার জন্য কী করতে হবে, হয়তো বা 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা কোনো কিছু রাখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমার তখন কিন্তু এটা রিভার্সিবল হবে না, তখন ইরিভার্সিবল হবে। কিন্তু আমি যেরকম স্টেপ বাই ছোটো ছোটো করি, যদিও এই প্রসেস ঘটতে কিন্তু অনেক সময় লাগবে। যখনই আমার কোনো কিছু টেম্পারেচার টেন্স টু 0 হয়ে যায়, তখন কিন্তু এই প্রসেস ঘটতে কিন্তু প্রচুর সময় লাগে, অনেক টাইম লাগবে, ঠিক আছে। বাট তবুও আমরা এই প্রসেসটাকে রিভার্সিবল প্রসেস বলতে পারতেছি। সেমভাবে আমার যেটা আমরা পিডিবি ওয়ার্কটাকে বললাম, যে পিডিবি ওয়ার্কে করি কি আমরা খুবই ভেরি স্মল প্রেশার ডিফারেন্স দিই। তো ভেরি স্মল প্রেশার ডিফারেন্স দিলে কি হয়, সেখান থেকে কিন্তু পিডিবি ওয়ার্কটা কোয়াজি ইকুইলিব্রিয়ামে যদি কম্প্রেশন এক্সপেনশন চিন্তা করি আমরা, এটা এর আগে আমরা দেখাইছি যদি ব্যাপারটা আবার একটু খেয়াল করি। ধরে হচ্ছে আবার কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসে আমার এখানে কম্প্রেশন এক্সপেনশন হচ্ছে। যদি এটা মানে কোয়াজি মানে কি, আমি এখানে ভেরি স্মল প্রেশার ডিফারেন্স দিচ্ছি। তো এখানে কি হবে, আস্তে আস্তে আগাবে জিনিসটা। কম্প্রেশন যদি হয় তাহলে এখানে যে আমার ওয়ার্ক ডান হবে বা ইয়া হবে। এখন সেমভাবে যদি আমি এটাকে এরকম আস্তে আস্তে প্রেশার ডিফারেন্স যদি আমি আবার এক্সপেনশন করি, তাহলে কিন্তু আমি সেম একই অ্যামাউন্ট অফ ওয়ার্ক পাবো। মানে সেক্ষেত্রে আমার কোনো ডিসিপিটিভ লস হবে না যদি এখানে কোয়াজি ইকুইলিব্রিয়াম হয়। তার মানে হচ্ছে যে আমি আমার যে ওই যে আমাদের ল্যাক অফ ইকুইলিব্রিয়াম যেটা ছিল, ওটা যদি দূর করতে পারি একটু, তাহলে কিন্তু ডিসিপিটিভ মানে ব্যাপারটা আমার দূর হয়ে যাবে। দূর হলে কিন্তু আমার এই ইরিভার্সিবল প্রসেসগুলো কিন্তু রিভার্সিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি রিভার্সিবল। আরেকটা বিষয় আমরা আচ্ছা, রিভার্সিবল কেন চিন্তা করতেছি, আমি বললাম প্রথমে আমাদের কোনো আইডিয়াল দরকার। তো আমরা একটু আগে বলতে মানে যখন আমরা সেকেন্ড লর কেলভিন ব্ল্যাক স্টেটমেন্ট পড়ছি, সেখানে দেখছি কি যে আমার কখনোই একটা ইঞ্জিন কিন্তু 100% আমার ইফিসিয়েন্সি অর্জন করতে পারে না। তো আমার প্রশ্ন আসতে পারে ম্যাক্সিমাম তাহলে ইফিসিয়েন্সি কে পারবে, সেটা হচ্ছে যে ইঞ্জিন রিভার্সিবল প্রসেসে চলে। কেন রিভার্সিবলে কিন্তু আমার হিট মানে লস খুবই কম, যেখানে লস কম তার এফিসিয়েন্সি বেশি, মানে সহজভাবে বুঝতে চেষ্টা করলে। তো রিভার্সিবল ইঞ্জিন মানে সাইকেলে যেটা চলে বা প্রসেস বলতে পারি। তো এই প্রসেসে যে ইঞ্জিন চলবে সেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিবে, ঠিক আছে। তো আরেকটা ব্যাপার থাকতেছে এখানে মিসিং হয়ে গেল, সেটা হচ্ছে ইন্টারনালি রিভার্সিবল এবং এক্সটার্নালি রিভার্সিবল প্রসেস। এটা একটু বোঝার চেষ্টা করি, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি রিভার্সিবল প্রসেস। Internally and externally. Reversible and irreversible, যেটাই বলছি দেখো প্রসেস। এটা কেমন, আমরা ইন্টারনাল বলতে বোঝাচ্ছি যে আমরা সিস্টেম চিন্তা করি, এটা একটা সিস্টেম। তো এই সিস্টেম বাউন্ডারির ভিতরে যা, এটাকে বলছি আমরা ইন্টারনাল, এটা সিস্টেম চিন্তা করি। আচ্ছা, অন্য একটা কালি দিই। তো এটা হচ্ছে আমার সিস্টেম। তো এই সিস্টেম বাউন্ডারির ভিতরে যদি আমার যা কিছু ঘটবে, এইটা যদি হয় আমার এখানে যদি আমি নো ইরিভার্সিবিলিটি পাই, নো ইরিভার্সিবিলিটি মানে হচ্ছে এই যে আমার সিস্টেম, আচ্ছা এখান থেকে দেখাই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, আবার ফিরে আসে, সিস্টেম ফিরে আসছে, সারাউন্ডিং কেউ যদি আমার মাথা ব্যথা নেই, মানে আমার সিস্টেমের ভিতরে ইরিভার্সিবিলিটি নাই, তার মানে এটাকে বলবো আমি ইন্টারনালি রিভার্সিবল, ঠিক আছে। সেভাবে এক্সটার্নালি রিভার্সিবল কোনটাকে বলবো, যদি আমার সারাউন্ডিং মানে সারাউন্ডিংয়ের মধ্যে যদি আমার কোনো নো ইরিভার্সিবিলিটি থাকে, দেন আমি এটাকে বলবো হচ্ছে আমার এক্সটার্নালি রিভার্সিবল, ঠিক আছে। যে আমার বাইরে কোনো ইরিভার্সিবিলিটি নাই, যে মানে আমার সারাউন্ডিং আগে যেমন ছিল, প্রসেস শেষে আবার সেই আগের মতোই আছে, প্রসেস কমপ্লিট করার পর সে কি আগের অবস্থা যদি ফিরে আসছে, যে এরকম হয়, সেটাকে বলবো আমরা কি এক্সটার্নালি রিভার্সিবল। এখন এইটা কিন্তু মানে একটা প্রসেস রিভার্সিবল হওয়ার জন্য কিন্তু জাস্ট ইন্টারনালি রিভার্সিবল বা এক্সটার্নালি রিভার্সিবল হওয়াটা যথেষ্ট না, নট সাফিসিয়েন্ট, ঠিক আছে। একটা প্রসেসকে রিভার্সিবল হওয়ার জন্য তাকে অবশ্যই বোধ
বোথ আমার যদি টোটাল রিভার্সিবল চিন্তা করি তাহলে বোথ আমার মানে আমার সিস্টেমের ভিতরেও কোনো ইরিভার্সিবল থাকতে পারবে না এবং সিস্টেমের বাইরেও কোনো ইরিভার্সিবল থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি এটাকে বলবো হচ্ছে টোটালি রিভার্সিবল প্রসেস। আশা করি আমি বুঝাতে পারছি যে রিভার্সিবল এবং ইন্টারনালি রিভার্সিবল যেটা আর কি। তো আমার ব্যাপার হচ্ছে যে সিস্টেম আগের জায়গায় ফিরে আসলে যে রিভার্সিবল ব্যাপারটা এমন না, বোথ সিস্টেম এবং সিস্টেমের যে ইফেক্ট মানে সারাউন্ডিং সাথে ইফেক্ট, ওয়ার্ক ডান, তারপর হিট ট্রান্সফার, সমস্ত কিছু যদি আমার আগের জায়গায় ফিরে আসে তাহলে বলবো হচ্ছে আমরা এটা রিভার্সিবল প্রসেস। তো কার্নট, এরপর আমরা কার্নট সাইকেল পড়বো, কার্নট প্রিন্সিপাল পড়বো, কার্নট ইঞ্জিন পড়বো, কার্নট রিভার্স ইঞ্জিন পড়বো, রিভার্স সাইকেল পড়বো। তো মানে রিভার্স সাইকেল মানে হচ্ছে যদি হিট পাম্প চলে বা রেফ্রিজারেশন ইউনিট যেটা চলে সেটা পড়বো। তো এগুলা কিন্তু সবগুলো হচ্ছে আমার আইডিয়ালাইজড এবং এগুলা অল হচ্ছে আমার রিভার্সিবল প্রসেসের উপর চলে এবং রিভার্সিবল ইঞ্জিন বা রিভার্সিবল লাইক দ্যাট। সো এই জন্যই আমার রিভার্সিবল সম্পর্কে এত ডিটেলসে পড়াশোনা করা দরকার হলো। তো আশা করি আমরা বুঝতে পারছি। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।